এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একটু আস্তে কথা বলতে হচ্ছে কারণ আমরা এখন ট্রেনের মধ্যে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো যে আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। যেহেতু ছুটির সময় একটু কোথাও যাবো না এটা তো হতে পারে না, কিন্তু ডে ট্রিপ যাওয়া আর আসা, আর আমাদের সাথে হৈমন্তিকাও থাকবে। তো যেখানেই যাব যেটাই করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়াবো না কারণ এখন লোকজন ট্রেনে উঠতে শুরু করে দিয়েছে আর খুবই অকওয়ার্ড লাগছে। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকো। দেখতে দেখতে আমরা প্রায় টেল আভিভের কাছাকাছি পৌঁছেই গেছি। আমরা যে ট্রেনটা নিয়েছিলাম সেই ট্রেনটা করে একদম ডিরেক্টলি আমাদের ডেস্টিনেশন স্টপেই কিন্তু নামা যায়, মানে কেসারিয়াতেই আমরা ডিরেক্টলি নামতে পারবো। সেই জন্য মাঝে আর কোনো চেঞ্জ ছিল না, তাই টেল আভিভে নেমে আমাদের আলাদা করে আর অন্য রুটের কোনো রকম ট্রেন নিতে হয়নি। তবে এই যে টেল আভিভের কাছাকাছি আসলে এই হাই রাইজ বিল্ডিংগুলো দেখা যায়, আর এটা ট্রেন থেকে বসে বসে দেখতে খুবই কিন্তু ভালো লাগে। একটা গোটা আকাশের রিফ্লেকশন এই বিল্ডিংগুলোর ওপর পড়লে বেশ লাগে। চলে এলাম স্টেশনে, আর এইখানেই মানে আমাদের সঙ্গে হৈমন্তিকা, যেহেতু আমরা তিনজনেই একসাথে যাব বলে ঠিক করেছি, তো হৈমন্তিকার সঙ্গে এখানেই দেখা করার কথা। এই যে দেখো স্টেশনটার নাম এখানটায় লেখা রয়েছে। আমরা সিজারিয়া বলছিলাম কিন্তু এখানকার উচ্চারণ অনুযায়ী হবে কিসারিয়া। এই যে হাই করে দে। আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? নতুন হেয়ার কাট। আমরা এখান থেকে কোথায় যাবো প্রথমে? সিজারিয়া না কেসারিয়া? আমি তো সিজারিয়াই বলি, কেসারিয়া দেখলাম উইকিপিডিয়াতে। যাই হোক, যেটাই হোক, আমরা এখান থেকে সেখানে যাব আজকে ফার্স্টে করে যাব। আচ্ছা, বাস চেঞ্জ করতে হবে। ওকে, তার মানে দূর আছে একটু। আই থিংক হ্যাঁ দূর আছে, বাট এখন না বাসের ফ্রিকোয়েন্সিটা কম আছে কারণ এখন তো ছুটি চলছে। আচ্ছা, আর ট্যাক্সি করেও যেতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপাতত বাইরেটা বেরিয়ে এইরকম সুন্দর একটা রং দেখার পরে, মানে একে তো ফুলের একটা অসাধারণ মিষ্টি রং, তার সঙ্গে আকাশটার এই যে একটা নীল আভা, মানে এইটা পুরো ফ্রেমটাকেই অন্যরকম করে দিয়েছে। আমরা এখান থেকে একটা অ্যাপ ক্যাব বুক করেছি, এখন সেটারই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। এসে যাক, তারপরেই আমরা ওটায় উঠে পৌঁছে যাব কেসারিয়া ন্যাশনাল পার্কে। আমরা একটি অ্যাপ ক্যাবের মাধ্যমে পৌঁছে গেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশন পয়েন্টে, আর এইখানেই কিন্তু ন্যাশনাল পার্কটা শুরু হচ্ছে। এটা হলো মেন গেটটা, যেখানে টিকিট কাটার লাইনও বেশ ভালোই রয়েছে। যেহেতু আজকে ছুটির দিন তাই ভিড় তো এখানে হবে, সেটা জানা কথাই। এবার চলো একটু প্রাইসগুলোও দেখে নিই টিকিটের। এখানে দেখো অ্যাডাল্টদের জন্য রয়েছে 46 শেকেল, আর বাচ্চাদের জন্য রয়েছে 27 শেকেল, আর সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 23 শেকেল। 46 শেকেল মানে হলো প্রায় 1104 টাকা যদি কনভার্ট করি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। অ্যাডাল্ট পার্সনদের জন্য 46 শেকেল করে লেগেছে, সেটা আমি তোমাদের ভিডিও ক্লিপেও দেখিয়েছি। চলো এবার ভেতরে ঢোকা যাক, দেখা যাক। যে জায়গাটা তোমাদেরও শেয়ার করব আমি যতটা সম্ভব। চলো। এটা হলো ন্যাশনাল পার্ক, অর্থাৎ কেসারিয়া ন্যাশনাল পার্কে ঢোকার মুখের রাস্তা।
এটিকে ক্রুসেডার ফোর্টিফিকেশন বলা হচ্ছে, অথবা ক্রুসেডারদের এন্ট্রেন্স গেট হিসেবেও এটাকে বলা যেতে পারে। প্রায় 1300 শতাব্দীতে তৈরি হয়েছিল এবং গথিক ইউরোপিয়ান মিলিটারি আর্কিটেকচার কিন্তু এখানে দেখা যায়। এই অংশটা সত্যিই খুব আকর্ষণীয় লাগলো। কেসারিয়া ন্যাশনাল পার্কটা যদি কথা বলি তাহলে বলতে হয় যে এটি ভূমধ্যসাগরের উপকূলেই প্রায় অবস্থিত। পারস্যের শাসনের সময় ফিনিশিয়ানসরা এটি তৈরি করেছিল প্রায় 586 থেকে 332 খ্রিস্টপূর্বাব্দে। এই যে এখানে দেখছো সব একেবারে পরপর লেখা রয়েছে কোন দিকে কোনটা পড়বে, আর তার সঙ্গে আমরা একটা লিফলেটও নিয়ে নিয়েছিলাম যেখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং করেও দেওয়া ছিল। আমরা প্রথমে যে জায়গাটিতে এলাম সেটি একটি ফাউন্টেন বা একটি ফোয়ারা এলাকা বলা যেতে পারে। প্রাচীন কেসারিয়াতে এটিই কিন্তু ছিল সাধারণ মানুষের নিয়মিত আনাগোনার জায়গা, এবং এই ফোয়ারার জলকে কিন্তু পানীয় জল হিসেবেও ব্যবহার করা হতো। সেই সময় নির্মিত একটি মূর্তির অংশবিশেষও কিন্তু দেখা যাচ্ছে। যে কোনো ঐতিহাসিক জায়গায় এলে যে জিনিসটা ভীষণ মনের মধ্যে কাজ করে যে কত কত বছর আগে কত ধরনের মানুষ এখানে থেকে গেছেন, আর সেই রাস্তা ধরে আমি আজকে হাঁটছি। এটা আজকে একটা ন্যাশনাল পার্ক হতে পারে, কিন্তু এর যে কী পরিমাণ ঐতিহাসিক গুরুত্ব সেই সময় থেকে রয়েছে সেটা এই ধ্বংসাবশেষ এই সব কিছুর দিকে তাকালেই কেমন যেন একটা মনে হচ্ছিল বারবার। আর এই দিকটায় দেখো একটা পিকনিক স্পটও কিন্তু আছে। অনেকেই যেহেতু ছুটির সময় সেই জন্য আজকে পিকনিকেও এসেছেন এখানে। এই জায়গাটা এক্স্যাক্টলি কী আমি ঠিক জানি না। এখানে শুধুমাত্র ঐতিহাসিক কিছু স্তম্ভ দেখছিলাম, যেটার আশেপাশে সেরকম কিছু লেখা ছিল না, তবে এটা স্পষ্ট ছিল যে এই যে একেবারে অর্ধেক ভেঙে যাওয়া যে অংশগুলো রয়েছে সেগুলো সত্যিই কিন্তু অনেক বড় মাপের ইতিহাসের সাক্ষী। আর সেটাই দেখতে দেখতে আমরা কিছুটা এগিয়ে গেলাম, তারপরে একটা জিনিস দেখতে পেলাম। প্রথমে এই বোর্ডটা দেখলাম যেখানে একটি গ্লাস ফার্নেসের কথা বলা রয়েছে, তারপর পড়ে জানতে পারলাম যে প্রায় 1600 বছরের পুরনো গ্লাস ফার্নেসের কিছু অংশবিশেষ থেকে যাওয়ায় সেখান থেকে কিন্তু একটা মডেল তৈরি হয়েছিল এবং এখানে রাখা হয়েছিল, কারণ একটা এক্সিবিশন হয়েছিল এখানে, তারই একটা প্রতীকী মডেল কিন্তু এখানে রয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যেও কিছু অংশবিশেষ রয়েছে যা একেবারে ওই 1600 বছর পুরনো। এখান থেকে নাকি কেসারিয়া অনেকটা দেখা যাবে এই একটা ভিউ পয়েন্ট থেকে। চলো তো দেখে আসি। এই দিকটা বরাবর দেখো লেখা রয়েছে সাদার্ন গেট অফ দ্য ক্রুসেডার সিটি। ক্রুসেডের সময়তে যে শহরটা গড়ে উঠেছিল তার দিকের যে একটা দরজা রয়েছে সেটা কিন্তু এইটি ছিল। তবে হ্যাঁ, এটাকে পরবর্তীকালে আমার মনে হয় কিছুটা মেরামত করেছে ওই ভেতরের অংশটা দেখে, তাই মনে হচ্ছে। চলো একটু সমুদ্র দেখি। আজকে ওয়েদারটা এতটা ভালো, আর তার পাশাপাশি আকাশ এত পরিষ্কার যে সমুদ্রের রংটা অন্য রকম লাগছে। বিশ্বাস করো, ক্যামেরাতেও অত বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তো শুনলে, কিন্তু এবার একটু সমুদ্রের নিজস্ব যে আওয়াজটা রয়েছে সেটাও শোনো। প্রায় অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি। হ্যাঁ, প্রায় ধরো 1.5 ঘন্টা মতন তো হয়েই গেছে এর মধ্যে।
আমাদের প্ল্যান রয়েছে টেল আভিভের একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করার, কিন্তু তার আগে আরও তো বেশ খানিকটা হাঁটাহাঁটি রয়েছে, তাই হালকা কিছু একটু না খেলেই নয়। আর বিশেষ করে এরকম একটা জায়গাতে আসার পরে যখন দেখছি যে একেবারে বিচ সাইড একটা সুন্দর এরকম ক্যাফেটেরিয়া কাম রেস্টুরেন্ট রয়েছে, সেখানে তো না খেলে মনটা ঠিক ভরবে না। তাই জন্য আমরা একদমই অল্প পরিমাণ কিছু একটা অর্ডার করব। আর দেখো এখানে কিন্তু স্নরকেলিংও করানো হয়। সৌরভ বলছিল যে এই যে পুরো জায়গাটার কিছুটা ধ্বংসাবশেষ সমুদ্রের নিচেও রয়েছে, সেটা কিন্তু স্নরকেলিংয়ের মাধ্যমে দেখানো হয়। তবে আমরা আজকে প্রিপেয়ার্ড ছিলাম না, সেই জন্য শুধুমাত্র এখানে একটুখানি স্ন্যাক্সই খেতে এলাম। আর এইটা নেওয়া হয়েছিল প্রথমে কালামারি বলা হচ্ছিল, পরে খেয়ে বুঝলাম এটা হচ্ছে স্কুইডই যে কালামারি সেটা আমি জানতাম না। আর আমি খুবই ভয় ছিলাম যে আমার আবার অ্যালার্জি অ্যাটাক করবে না তো, কারণ সি ফুডে আমার একটু অসুবিধা হয়। তারপর দেখলাম না, কিছুই হলো না। এখন যে জায়গাটা দেখছো সেটা হলো একটা বাথ হাউস কমপ্লেক্স। স্নান ঘর বলাটা ঠিক হবে না, কারণ এটা মূলত কিন্তু কিং হেরোডের সময়তে তৈরি করা হয়েছিল এবং ওপেন স্পেসেই এটা তৈরি হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে রাজা হেরোডের যে অ্যাম্পি থিয়েটারটি তৈরি করা হয়েছিল সেটি যখন বন্ধ হয়ে যায়, তখন এটিও কিন্তু ভালোভাবে নির্মাণ করা গেছিল। আসলে কেসারিয়া হলো একটি পোর্ট সিটি। রোমান আধিপত্যের পরে রাজা হেরোডকে যখন এই কেসারিয়াটি রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছিল বা উপহার হিসেবে দেওয়া হয়েছিল, তখন তিনি সেটিকে একটি পোর্ট সিটি হিসেবে কিন্তু তৈরি করেছিলেন এবং সেখানে নানান রকমের আকর্ষণীয় জিনিস যেমন থিয়েটার, অ্যাম্পি থিয়েটার এইসব তো রয়েইছে। আর তার পাশাপাশি আমার এইটা খুব ইন্টারেস্টিং লাগলো, এটিকে মানে এই গুহার মতন জায়গাটিকে বলা হচ্ছে মিথ্রেয়াম। এর ভেতরে ঢুকলে অন্ধকারে থাকলেও কিন্তু রোদটা ভালোভাবে দেখা যেত। আর সেই সময় মানুষের কাছে এই সাধারণ জিনিসটাই আকর্ষণীয় ছিল, কারণ অন্ধকারে থেকেও সে মনে করত যে বাইরে যে রোদটা রয়েছে তার মানে সে কিন্তু আলোর মধ্যেও আছে বা আলোর মধ্যেও সে বিরাজ করে। এই জায়গাটা আরও একটি পাবলিক বাথ হাউস। আর এখানে যে স্তম্ভগুলো দেখছো তার আশেপাশে কিন্তু হালকাভাবে এক্সারসাইজ করার জন্য একটা অংশ রয়েছে, মানে ভালো মতন শরীরে ওয়ার্কআউট করে নিয়ে তারপরেই কিন্তু স্নান করার মতন নির্দেশিকা এখানে পালন করা হতো। আর এই জায়গাটা সত্যি খুব অন্যরকম লাগছিল, কারণ চারপাশে কিন্তু একটা বিশাল বড় অ্যাম্পি থিয়েটার ছিল, যেটার একেবারে রিমেইনস বা বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই পাবলিক বাথ হাউসটি তৈরি করা হয়েছিল। এই বাথ হাউস কমপ্লেক্সটি মূলত বাইজেন্টাইন সময়তেই তৈরি হয়েছিল এবং এখানে বলা হচ্ছে যে সেই সময় কেউ সাবান ব্যবহার করতো না, তার পরিবর্তে প্রাকৃতিক তেল ব্যবহার করতেন এবং সেই সময়তে কিন্তু গরম আর ঠান্ডা জল দুভাবেই মিশিয়ে চান করা হতো। মানে প্রথমে কিছুটা গরম জল আর একদম শেষে ঠান্ডা জলে চান করার ফলে যেটা হতো, ওই স্কিনে অ্যাস্ট্রিনজেন্টের মতন ওটি কাজ করতো। এই যে জায়গাটা দেখছো, মানে যেখানে মার্বেল পাথরের কিছু রিমেন্স রয়েছে, বলা হচ্ছে যে এই জায়গাটা একটি সিনাগগের অংশ হতে পারে। সিনাগগ মানে তো তোমরা জানোই, যেখানে জিউইশ বা ইহুদি মানুষরা আরাধনা করে থাকেন। তো সেই জায়গাটা সম্ভবত এখানটাই মনে করা হচ্ছে। তবে একটা জিনিস মানতেই হয়, এই যে আলো আঁধারির একটা বিষয় রয়েছে, যেটা আগেও বললাম যে যখন আমি অন্ধকারের দিকটায় বা ছায়ার দিকটায় দাঁড়িয়ে রয়েছি, তখন অর্ধেকটা রোদ দেখা যাচ্ছে বা অর্ধেকটা আকাশ দেখা যাচ্ছে, সেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। কারণ ওই যে মনে রাখা যে আমি কিন্তু আলটিমেটলি আলো অন্ধকার সব মিলিয়েই রয়েছি। আর এই যে আমার পেছন দিকটায় দেখতে পাচ্ছ যে কিছুটা সিঁড়ি সিঁড়ি মতন রয়েছে, সেটিই কিন্তু হেরোডের সময়কার একটা বিশাল বড় অ্যাম্পি থিয়েটার ছিল। তবে এটার শুধুমাত্র অংশবিশেষে এখানে রয়েছে, কারণ এটা পরবর্তীকালে বন্ধ হয়ে গেছিল এবং পুরোপুরি এটাকে ধ্বংস করা হয়নি। আমরা আমাদের শেষ স্পটের দিকে প্রায় এগিয়েই চলেছি, কিন্তু তার আগে এই জায়গাটা দেখে একবার না থেমে কিন্তু পারলাম না। বাপ রে বাপ, পুরোটা দেখো একদম ঝিনুকে ভর্তি এই জায়গাটা। সমুদ্রের পাড়ে যেহেতু এত এত ঝিনুক প্রতিনিয়ত জমা হচ্ছে, এবং শুধুমাত্র যে ঝিনুকই রয়েছে তা নয়, ছোট্ট ছোট্ট পাথরও কিন্তু রয়েছে বিভিন্ন রকম রঙের। সমুদ্রের পাড়ে গিয়ে এরকম ঝিনুক দেখলে একটুখানি হাতের মধ্যে না নিলে মনটা যেন ভরে না। সেই হাতের মধ্যে নেব, আবার তারপরে একটা টাইমের পরে আবার যেখানে ছিল সেখানেই আবার রেখে হয়তো চলে আসব, কিন্তু এই আনন্দটা না নিলেই নয়।
প্রথমে এটিকে অ্যাম্ফি থিয়েটার ভাবছিলাম, কিন্তু এটি হলো অ্যাকচুয়ালি থিয়েটার, বা এটিই প্রথম স্পট হওয়ার কথা। অনেকেই কিন্তু এখান থেকেই শুরু করছে বাকি জার্নিটা। আমরা অন্য দিক থেকে শুরু করেছিলাম, সেই জন্য টেকনিক্যালি এই থিয়েটার এরিয়াটা আমাদের কাছে একটা শেষ স্পট হিসেবেই দাঁড়িয়েছিল। তো সেদিকটাতে অবশ্যই যাব, তবে তার আগে আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এরকম পাথরে নির্মিত একটা বক্স, সম্ভবত অনেকেই জানো যে এটিকে কি বলা হয়। এটিকে বলা হয় স্যাক্রোফ্যাগাস বা স্যাক্রোফ্যাগিও এখানে লেখা রয়েছে। মূলত গ্রেকো রোমান পিরিয়ডের সময়তে এটি কিন্তু কফিন হিসেবে নির্মিত হতো। প্রথম দিকে এটিতে মার্বেল ব্যবহার করা হতো এবং পরবর্তীকালে কিছু অন্য পাথর দিয়েও কিন্তু এই স্যাক্রোফ্যাগাস বা স্যাক্রোফ্যাগি নির্মাণ করা হতো। স্যাক্রোফ্যাগাস শব্দের অর্থ হচ্ছে ফ্লেশ ইটার, বা যারা মাংস ভক্ষণ করে তাদেরকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। কফিনটিকে সেইভাবেই বানানো হতো, যার মধ্যে মাঝের যে অংশটি সেখানে দেহ বসানো হতো এবং চারপাশ দিয়ে কিন্তু একটা ভেন্টিলেশনেরও ব্যবস্থা রয়েছে দেখলাম। আরও একটি জিনিস যেটি থিয়েটার দেখার আগে দেখতে পাচ্ছি সেটা হলো এই কলাম ক্যাপিটাল। মানে বিভিন্ন সময়তে এই যে স্তম্ভগুলো রয়েছে তার যে ডিজাইন সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। বিশেষ করে এই ব্যাপারটাতে খুবই পার্টিকুলার ছিলেন গ্রিকরা, এবং তারপর আস্তে আস্তে রোমানরাও কিন্তু এটাকে অ্যাডপ্ট করতে থাকে। প্রথমে দেখো একদম শুধুমাত্র একটা পাথরের মতন রয়েছে, তার গায়ে সামান্য কিছু কারুকার্য করা রয়েছে। তারপর আস্তে আস্তে সেই শেপটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে এবং তার পরবর্তীকালে তার গায়ে যে ডিজাইনটা রয়েছে সেটাও কিন্তু পাল্টাতে থাকে। সেখান থেকেই মোটামুটি বোঝা যায় যে তাদের অ্যাস্থেটিক সেন্স বা তাদের যে একটা নিজেদের আর্টকে প্রিজার্ভ করা বা প্রকাশ করার যে একটা উপায় ছিল সেটা কিন্তু এই স্তম্ভগুলোতেও বোঝা যেত। অবশেষে আমরা পৌঁছলাম থিয়েটার এরিয়াতে, এবং বলা হচ্ছে যে ইসরায়েলের এটি কিন্তু সব থেকে প্রাচীন একটি থিয়েটার, এবং এটি হেরোডের সময়তেই তৈরি করা হয়েছিল, মানে কিং হেরোডের সময়তে, তার রাজত্বের সময়তে। তবে হাজার হাজার বছর পরেও কিন্তু বর্তমানেও এই থিয়েটার অংশটি ব্যবহার করা হয় নানান রকম অনুষ্ঠানের সময়তে। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো দিকেই বসার জায়গা রয়েছে, যেমন সামনের দিকটাতেও রয়েছে, আবার পেছনের দিকটাতেও ভালো মতন লোকেরই বসার জায়গা রয়েছে। আর এখানে প্রায় 4000 জন মানুষ একসাথে বসে কোনো একটা পারফরমেন্স অবশ্যই দেখতে পারেন। বাইজেন্টাইন পিরিয়ডের পরবর্তীকালে এই জায়গাটা কিন্তু একটি কাসেল বা একটি প্রাসাদ মতন নির্মাণ করা হয়েছিল। তারপরে যখন আরব কনকোয়েস্ট হয় তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছিল, মানে এখানে আর কিছু সেভাবে ছিল না। তবে পরবর্তীকালে আবারও এটিকে রিনিউ করা হয় এবং যে স্টেজ এরিয়াটা রয়েছে সেটা মার্বেল লাইক প্লাস্টার দিয়েই নির্মাণ করা হয়েছে এবং অনেকবার এটার রিনিউয়াল হয়েছে। তারপরে একটা জায়গায় আর কি এসেছে বর্তমানে, যার জন্য এখানে পারফরমেন্স অনেক সময়তেই হয়ে থাকে। জায়গাটা সত্যি সত্যি ভীষণই সুন্দর। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর অনেক দিন পর এরকম ট্রিপে আসলাম, তাও আবার ট্রেন ট্রিপ। ঠান্ডা হাওয়া এখানটা, আর খুব সুন্দর খাবার খেলাম, বাট পেটটা খুব একটা না, খাবার আর একটু পরে আমরা খাবো। হ্যাঁ, খেতে চলেছি, দেখা যাক। আমরা আসছি পরবর্তী খাওয়া। অন আ সিরিয়াস নোট, এইখানে আসার মানে পুরোপুরি প্ল্যান বা এই জায়গাটার হদিশ দেওয়া এই সব কিছু হৈমন্তিকাই করেছে, যার জন্য আমরা মানে বারবার ওকে আর কি থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর একটা সময় কেটেছে আমাদের এই জায়গাটায়। আর এত মানে সিনিক বিউটি রয়েছে, ঐতিহাসিক গুরুত্ব তো রয়েইছে, তার পাশাপাশি যে এত সুন্দর দেখতে লাগছে, যেমন সমুদ্রের রংটা, তার পাশাপাশি এখানটা এত সুন্দর, মানে এটার কালার প্যালেটটাই খুব অন্যরকম। সব মিলিয়ে মানে মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে ছিল। এখান থেকে আমরা সম্ভবত বেরিয়ে যাব, আর একটু সময় থাকি তারপরে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার তেল আভিভে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, কারণ দেখতেই পেলে একটু আগে যেটা খেয়েছি সেটাতে তো আর পেট ওরমভাবে ভরে না। তো ফুল কোর্স কিছু একটা খাবো, সেটা তেল আভিভে গিয়ে। আপাতত আর একটুখানি দেখে নিই, তোমরাও একটুখানি এনজয় করে নাও।
সৌরভ আর আমি যবে থেকে একটু ঘোরাফেরা শুরু করেছি একসাথে, মানে সেটা ডে ট্রিপ হোক অথবা কোথাও গিয়ে থাকলাম, আমরা সবসময়তেই কিন্তু চেষ্টা করি একটা করে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার। এটা আমাদের একটা মানে ওথ নিয়ে নিয়েছি আমরা, যেটা করতেই হবে, খানিকটা রিচুয়ালও বলতে পারো। অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট ছিল, তার মধ্যে এইটা আমার বেশ ভালো লাগলো। মানে একটুখানি হলেও একটা কার্টুন এফেক্ট দিচ্ছে, বা আমরা যেরকম কার্টুন ইমেজেস দেখে থাকি সেরকম খানিকটা মনে হচ্ছিল। আর এখানে দেখো অন্য অনেক রকমেরই ছিল, প্লাস সৌরভের এই আরও একটা শো পিস পছন্দ হয়েছে। এই ধরনের হেলমেটগুলো সেই আমরা যখন ইতিহাস বইতে তো দেখেইছি, তার পাশাপাশি গেম অফ থ্রোনসে অ্যাকচুয়াল পড়তে দেখতাম যারা অভিনয় করতেন, মানে যে সমস্ত যোদ্ধাদের ভূমিকায় যারা অভিনয় করতেন তাদের পড়তে দেখতাম, আর সেটারই কথা তখন মনে পড়ছিল। প্রচণ্ড ভালো একটা ট্রিপ হলো। আর এখানে অন্য অনেক রকমের জিনিসও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা এই দুটোতেই বেশ ভালোই খুশি হয়ে গেছিলাম কেনার পরে। উঠে পড়লাম আবারও ট্রেনে, আর এখান থেকে আমরা যাব টেল আভিভের উদ্দেশ্যে। হৈমন্তিকার ফোনের চার্জ একদম কমে গেছে, যার জন্য হাজারবার করে চেষ্টা করছে চার্জটা দেওয়ার, কিন্তু ট্রেনে আনফর্চুনেটলি কোনো একটা কারণবশত চার্জ ঠিক মতন দেওয়া যাচ্ছিল না। আমার ফোনটাও প্রায় মারা যাওয়ার অবস্থাতেই রয়েছে, কারণ চার্জটা প্রায় শেষের পথে। চলে এলাম গোর্খা কিচেনে। টেল আভিভের এই রেস্টুরেন্টটি বেশ নামকরা আমরা শুনেছি, এবং এখানে খুব ভালো রকমের মোমো পাওয়া যায়। এছাড়া অন্যান্য আরও কয়েকটা জিনিস যেগুলো আমরা সাধারণত পাহাড়ি এলাকায় খেয়ে থাকি সেরকমও কিন্তু পাওয়া যায়। এই যে মেনুটা দিয়ে দিয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের জিনিস রয়েছে, প্লাস ভারতীয় খাবার দাবারও তো রয়েইছে। তো আমরা আর এই সময়টায় খুব হেভি কিছু খাওয়ার অবস্থাতে ছিলাম না, সেই জন্য মোমো, চিকেন ললিপপ আর তার সঙ্গে চিকেন রেশমি কাবাব নেওয়া হয়েছিল। আর অবশ্যই চাটা ভীষণ দরকার ছিল, কারণ অত হাঁটাহাঁটি করেছি, প্লাস বিকেল সন্ধ্যের সময়তে একটু চা না খেলে কি আর হয় বলো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, আরও একটা জিনিস, খাবার দাবারগুলো মোটামুটি ছিল, খুব একটা এনজয় করে আমরা কেউই খেতে পারিনি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতন জানাই বাই।